আচ্ছা মিঠির বল, আমরা ছোটবেলায় কখনো ভেবেছিলাম যে এরকম একটা দিন আসবে যখন তুই আর আমি আমার দর্শক বন্ধুদের সঙ্গে তোর বাবা আমার বাবা তাদের নিয়ে কথা বলবো, আমাদের জীবন নিয়ে বলবো। আমরা তো ভাবিনি। আসলে কি বলতো ভুটিদি, আমরা যখন বড় হয়েছি তখন জীবনটা অনেক সহজ ছিল, অনেক সরল এগোতো জীবনটা, আর মানে অহেতুক জটিলতা ছিল না, আর খুব মনের আনন্দে আমরা সবাই থাকতাম সব সময়। সন্দেহ নেই সেই বিষয় না, ছোটবেলায় দেখা সাক্ষাৎ হতো খুব একটা বেশি, কিন্তু তা তো পারিবারিক সম্পর্কটা এমন ছিল। এবং আমাদের বাড়িতে তো ভানু জেঠু মানে হচ্ছে বাড়ির গার্জেন। আমার মা, ভানু জেঠু এলে, আমি জানি না তুমি এটা জানো কিনা, আমার মা দুনিয়ার কমপ্লেন ভানু জেঠুকে করতো যে সৌমিত্র এরম করেছে, সৌমিত্র আমার সঙ্গে এরম করে কথা বলেছে, আমার সঙ্গে ঝগড়া করেছে, বাচ্চারা আমার কথা শোনেনি। আর ভানু জেঠু না খুব মাকে মানে বোঝাতো। তো ভানু জেঠু অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট আমরা অনেকদিন ধরে ভেবেছিলাম বোধহয় ভানু জেঠু সত্যি বাপির দাদা বা কেউ, আমরা জানতাম না যে বন্ধু কাম দাদা। আচ্ছা, কথা বলতে বলতে আমি একটা জিনিস ভুলে গেছি। হ্যাঁ, প্রথাগত রীতিতে আমার তো উচিত আগে আলাপ করবে, সেটা ভুলে গেছি। আচ্ছা, ওর বোধহয় ও এতই স্বনামধন্য এখন, দাপিয়ে বেড়াচ্ছে পৌলমী চট্টোপাধ্যায়। আচ্ছা, আপনার বাবার নামটা গর্বের সঙ্গে বলতে হলে নিশ্চয়ই আবার ভালোবাসি, কিন্তু না বললেও চলে। মানে ওর বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়, আমি পৌলমী, আমার কুলু কাকু, আর আমাকে তো আপনারা চেনেনি। তো জানিস তো আমার কিন্তু কুলু কাকুর সম্বন্ধে ভীষণ একটা অভিমান আছে। কি গো? আমি যখন ঠিক করলাম যে একটু চাকরি বাকরি করি বা কিছু করি, ঘর থেকে বেরোই, আমি গেলাম বলতে যে কুলু কাকু আমি অভিনয় করবো। আমার দূর দূর করে আমি তাড়িয়ে দিল, তাই বলে যা সংসার করবি। মানে বাপিদের না একটা অদ্ভুত ছিল, বাপিরা একটু বেশি ছিল, কারণ আমার বাবা চাইতেন না। তো হ্যাঁ, সেটাও বাপি খুব ভালো করে জানতো। না, বাপি আমার বেলাতে, আমি যখন বললাম যে আমি ফুল টাইম থিয়েটার করবো, বাপি বললো তার থেকে তুমি ফুল টাইম একটা চাকরি জোগাড় করো। তোমার যদি সত্যি এখানে তুমি মানে কি বলবো, আমার মা যেরকম খুব ডাকাবুকো, মানে আমাকে এগিয়ে যাও, চলো লড়ে যাও। বাপি আসলে, বাপি না খুব প্রোটেক্টিভ ছিল, মানে তোমার আমার সবারই ব্যাপারে খুব প্রোটেক্টিভ ছিল, যেরকম হয়। কিন্তু পরে যখন বাপি দেখলে যে না আমি সিরিয়াস, যে না আমি করবই থিয়েটার, মানে আমাকে কেউ আটকাতে পারবে না, তখন অবশ্য আমাকে নিয়ে শুরু করলো। মানে নৃত্যশিল্পী হিসেবে বেশি, সেটা আসলে কোন জানলো? থিয়েটার না ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসতাম। আমি থিয়েটার করা শুরু করি স্কুলে। আচ্ছা, আমাদের স্কুলে একজন ভীষণ ভালো টিচার ছিলেন, আমাদের ইংলিশ টিচার মিসেস সুদর্শনা বাগচি। আচ্ছা, ওনার আন্ডারে আমরা শেক্সপিয়ারের নাটক দিয়ে শুরু করি। তো তখন থেকেই থিয়েটারের পোকাটা লেগে গেছে। শুধু তাই না, বাপিকে তো সবসময় দেখতাম আমাদের অভিনেত্রী সংঘের সব রিহার্সাল হতো। তো থিয়েটারটা না বাড়ির একটা চল ছিল, মারও একটা দল ছিল প্রতিকৃতি বলে, তাদেরও সব রিহার্সাল আমাদের বাড়িতে হতো। ওই দেখতে দেখতে থিয়েটারের পোকাটা মাথায় ঢুকেই ছিল। স্কুলে জমিয়ে চুটিয়ে থিয়েটার করেছি, তারপর নাচতাম তো বটেই, সেটা তো একদম ছোটবেলা থেকে অনেকদিন। এবার একটা সময় এলো, আমি দেখলাম নাচের জন্য না আমি অতটা সময় প্র্যাকটিসে দিতে পারবো না, কারণ আমার ছেলে মেয়ে ছোট ছোট। আর আরেকটা ছিল যে আমার বাবা মা কিন্তু দুজনেই ছিল যে ছেলে মেয়েকে নেগলেক্ট করা যাবে না, ছেলে মেয়েকে একেবারে নেগলেক্ট করা যাবে না। তো আমি দেখলাম তখন অল্প অল্প করে থিয়েটার করাটা আমার কাছে অনেক সুবিধে, মানে ঘন্টার পর ঘন্টা নাচের স্কুলে থাকার চেয়ে। আচ্ছা, থিয়েটারে কম সময় দিতে হবে না, পরে আমি দেখলাম যে ও না, সেটা তো না, আমাকে ইকুয়ালি ইফ নট মোর সময় দিতে হচ্ছে। কিন্তু তখন যেটা হলো যে আমি ছেলে মেয়েকে নিয়ে সঙ্গে করে কাজ করতাম।
তো এরকম করতে করতে তারপর তো আমার ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো, আমিও অনেক বেশি আমার জীবনটাকে ম্যানেজ করতে শিখলাম, টাইম ম্যানেজমেন্ট শিখলাম, এইসব করে হলো। হ্যাঁ, কিন্তু আর নাচটা না আসলে আরো কি হয়েছিল, আমি এত ছোট বয়স থেকে প্রফেশনালি নেচেছি, বোধহয় এখন আমার মনে হয় গুটিদি বোধহয় কোথাও একটা আমার একটু একটা ক্লান্ত লাগছিল মানসিক ভাবে, কিন্তু এই বয়সে আমার মনে হয় যে 100% আর দিতে পারছি না, সেটা। আর থিয়েটারে কি প্রত্যেকবার নতুন চরিত্র, প্রত্যেকবার একটা নতুন জার্নি, সেই চরিত্রটাকে বিশ্লেষণ করা, সেই চরিত্রটাকে নিজের মধ্যে ঢোকানো। তো মানে মঞ্চটা তো আমাদের অবশ্য আমার স্টুডিও পাড়া গেলেও সেই ফিলিংটা হয়, ওই জন্য আমি বাবার সঙ্গে বহুকাল গেছি আর কি। তুমি কি এর মধ্যে একটা কাজ করলেও করলাম, তো সেটা তো অর্ধ সমাপ্ত একটা, আর একটা সমাপ্তি, সেটা আমলে যেটা সেটা তো অনেক অ্যাওয়ার্ড অনেক অ্যাওয়ার্ড পেল। আর অন্য যেটা তথ্যচিত্র সো কল করলাম, সেটা 4 দিন শুটিং হয়ে কত বছর বন্ধ হয়ে গেল। মানে সেটা ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং আর ফ্রাস্ট্রেটিং, ভীষণ ফ্রাস্ট্রেটিং। তো ফুলু কাকুর সঙ্গে তো আমার খুবই গপ্প সপ্প হতো। বাপি মা দুজনেই তোমায় খুব ভালোবাসতো। আর আমার এখনো মনে আছে যখন ফুলু কাকু দাদা সাহেব ফালকে পরিষ্কার করেন, সেই খবরটা আমি পেলাম আমার এক বন্ধুর সঙ্গে, তখন আমি শুভ্রা, তুই চিনিস, তখন আমি রেড ফোর্ট দেখতে গেছি। রেড ফোর্টের ওখানে দাঁড়িয়ে শুনলাম যে উনি পেয়েছেন, এবং ওটা উনি উৎসর্গ করেছেন 3 জনকে, তার মধ্যে বাবাও একজন। আমি ওখান থেকে ফোন করে কাঁদতে কাঁদতে একদমই আমার টাকার মতন, আমি জানি আজকে আরো মনে হলো যে তুমি আমার একেবারেই নিজের কাছে। মানে বাপির জীবনের শেষ দিন অব্দি, মানে বাপি, আমি বলছি বাপির কোভিড হলো, কোভিড হওয়ার 1 সপ্তাহ আগে অব্দি কিন্তু ভানু জেঠুর কথা বাপি বলেছে যে আমি ভীষণ মিস করি, আমি ভানু জেঠুকে, ভানুদাকে এত মিস করি, ভানুদার প্রেজেন্সটা মিস করি, ভানুদার গাইডেন্সটা মিস করি। বা এও বলেছে যে সেটা আমাকে মানে নিভৃতে একবার মানে বলে ফেলেছে। আর কোভিড এর সময় ওই লকডাউনটা বাপি নিতে পারেনি, বাপি বলছে যে এই সময়টা যেন মনে হচ্ছে যে ভানুদা থাকলে আমি একটু কাউকে একটু ফোন করে কথা বলতে পারতাম, আমি হালকা হতে পারতাম। মানে কোভিড এর সময়টা নির্ভরতা পারস্পরিক সম্পর্কের মধ্যে ছিল, সেটা বাপি ভীষণ, মানে বাপির শেষ দিকটায় বাপি খুব এই ভানু জেঠু, রবি জেঠু, এদের কথা ভীষণ বাপি মনে হতো বাপির, মানে বাপি খুব মিস করতেন। আর বাপি খুব দুঃখ পেতেন, বাপি বলতেন আমার সবাই চলে গেছে, আমার আর কেউ নেই, এটা বাপি খুব মনে হতো। কিন্তু আমাদের খুব আনন্দের ব্যাপার যে আমরা পুলু কাকুকে অতদিন জনগণ এতদিন পেয়েছি। আর আমার মনে হয় কোভিডটা না হলে না বাপিকে আরেকটু পেতাম পাওয়া যেত। আর এই যে ভীষণ অদ্ভুত সময় চারিপাশে, বাপির মতো একটা লোকের আমার মনে হয় খুব প্রয়োজন ছিল, ভীষণ প্রয়োজন। আর এত হাসি খুশি আর এত সব রকমের জিনিস মানতে পারছি। দাদাকে দিয়ে বলি সে মজার গল্পটা, সেটা হলো দাদা একবার একটা খুব চকমকে শার্ট পরেছে, পুরো কাকু বলছে এই এটা কোথেকে এনেছিস রে? দাদা বলছে আমি বম্বেতে গেছিলাম, বম্বে থেকে কিনে এনেছি 22 টাকা দিয়ে। তখন তার কমাস পরেই দাদা দেখছে পুলু কাকু ওরকম একটা চকচকে বলছে কি তুমি কোথেকে পেলে এটা? আমি কিনেছি গড়িয়াহাট থেকে 17 টাকা দিয়ে। এইসব জিনিস পুলু কাকুর মধ্যে এত ছিল। বাপি তোমাদের সবাইকে খুব ভালোবাসতো, মানে খুবই, বাপি কোনোদিন এখনো আমার ভীষণ ভাবে যেটা দাগ কাটে সেটা হলো পুলু কাকুর ওই আমি গেলাম শুনতে সল্ট লেকে, তোর মনে আছে কিনা? আমার মনে আছে, দেবতার গ্রাস। ওরকম তো বলা যায় না। তারপরে বেরিয়ে এসে পুলু কাকু যখন ধরছি আমি মানে কি বলবো বুঝতে পারছি না, এত আবেগ নিয়ে হয়ে গেছে। ওটা বোধহয় ছিল প্রতিদিন তব গাথা, ওটার মধ্যে দেবতার গ্রাসটা পাঠ ছিল। আর ওই পাঠ তো
আর কেউ আর কে করবে কোনোদিন, আগেও পারতো না, চলে যাবে, সেইটাই। আর আমার না কুলু কাকুকে কিন্তু আমার পার্সোনালি পর্দা থেকে মঞ্চতে বেশি পছন্দের। মঞ্চে তো কি জানো তো মনে হয় যেন রক্ত মাংসের মানুষটা ঘুরে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে। একসঙ্গে কথাটা বললাম, তো সারা স্টেজটা আমার, আমি এখানকার তো সবাই ওই ইয়েটা দখলটা আনতে না না না, মঞ্চে কুলু কাকুকে দেখাটা একটা মানে ওটা আমার সত্যি একটা এক্সপিরিয়েন্স। তুমি রাজা লিয়ার দেখেছিলে? হ্যাঁ, রাজা লিয়ার তো আমি ভুলতে পারি না। সেটাই না, কিন্তু তোর জন্য আমারও বলবো, তোর জন্য এটাই সত্যি যে তুই বাবার সেই ধারাটাকে তো বহন করে চলেছিস এবং চেষ্টা করি আমরা একটু করে চেষ্টা করি রিলগুলোকে বলে বলে। ওটা আমার ভীষণ ভালো লাগে আর মজারও লাগে। ওইগুলো তো মানে কি বলবো, ওইগুলো তো সাংঘাতিক। আমার দুঃসাহসিকতা ভাব যে আমি বাবারটা বলার চেষ্টা করছি আর কি, কিন্তু আমি দেখলাম তুমি ছাড়া ওগুলো আর কে বলতে পারবে বলো তো? কারণ তুমি যতটা আত্মস্থ করে বলবে, অন্য কেউ তো ওই আত্মস্থতা তার হবে না। তুমি যতটা বুঝে জেনে এনজয় করে উদাহরণগুলো ফলো করে সেগুলো বলবে, আর কে বলবে বলো? তো আমি দেখলাম যে সেটা লোক নিচ্ছে, নিচ্ছে একদম ভাবে দুজনের বাবাকে সেইটাই হলো। তবে আমার যেটা একটা খুব ভালো লাগে যে এই যে তোমার সঙ্গে আমার বা আমার সঙ্গে বিশ্বজিৎ চক্রবর্তীর বাবা, বাবাও তো বাপির ভীষণ ক্লোজ ছিল, বন্ধু ছিল। হ্যাঁ, তো এই যে আমাদের সম্পর্ক গুলো যে এখনো আছে, সত্যি এইটার জন্য না আমি খুব মানে বলতে পারো আমি ইউনিভার্সের কাছে আমি খুব কৃতজ্ঞ যে আমরা এই পারিবারিক সম্পর্কটা এখনো বহন করে চলেছি এবং আনন্দের সঙ্গে বহন করে চলেছি। মানে তোমার কাছে আসবো ভেবে আমার ভালো লাগে, বা তোমার সঙ্গে কথা বললে বা তোমার সঙ্গে যোগাযোগ রাখলে, টুকরোদার সঙ্গেও তাই। এই যে এই সম্পর্কগুলো যে আমাদের আছে, মানে জাস্ট গোজ টু শো যে আমাদের বাবা মাদের সম্পর্কটা কতটা সলিড ছিল। সত্যি সেই সলিড ছিল এবং পারিবারিক সম্পর্ক ছিল বলেই আজকে আমাদের মধ্যে এটা এসেছে। এবং এই ধারাবাহিকতাটা কিন্তু খুব দরকারি আমার মনে হয়, কারণ মানুষ ভীষণ এই পৃথিবীতে ভীষণ নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, এবং নিঃসঙ্গ শুধু না, মানুষ ভীষণ একলা বাঁচতে চাইছে, একলা হয়ে যাচ্ছে। তো এই আমি একটা ব্যাপার হচ্ছে। তো এই সম্পর্কগুলো কিন্তু যত থাকবে, শুধু তোমার আমার না, মানে যে কোনো মানুষের এই সম্পর্কগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারলে আমার মনে হয় যে পৃথিবী সব মিলিয়ে ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। এবং একাকিত্ব, আমি এক জায়গায় পড়ছিলাম যে হার্ট অ্যাটাকের থেকে বেশি মৃত্যু একাকিত্বতে হচ্ছে। বলো, হ্যাঁ, মানুষ যে একা হয়ে যাচ্ছে। তুমি যে এটা শুরু করছো, এই তোমার এত ভিউয়ার্স হয়েছে, তুমি যে এই রিল গুলো বানাচ্ছ ভানু জেঠুর সব এইগুলো নিয়ে, সেগুলোতেও কিন্তু একটা মানুষের সঙ্গে একটা যোগাযোগ স্থাপিত হচ্ছে। তাদের মন্তব্য পাচ্ছি, কোথাও গেলে লোকে বলছে যে আপনাকে আমরা শুনতে পাই, আপনি যে ওনারটা বলছেন। অনেকেই তো এখনকার প্রজন্ম তো অনেকেই জানে না, ওগুলো শোনেনি, ওই স্কিটগুলো, হ্যাঁ, তো সেগুলো শুনছে এবং অ্যাপ্রিশিয়েট করছে। তো তোর এখন কি চলছে? তোরা আগামীর মধ্যে আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আসছে, সেটা সবার পথ বলে একটি দল আছে, সেটা মূলত মেয়েদের দল এবং একটি মেয়ে সেই দলটির পরিচালনা করে, সঞ্জিতা বলে। সে
গত বছর থেকে একটা ফেস্টিভ্যাল শুরু করেছে শুধু মেয়েদের নিয়ে, নাম দিয়েছে নাট্যনন্দিনী। বাহ। তো এই বছরের নাট্যনন্দিনী আমাকে সিলেক্ট করেছে। তো আমাকে নিয়ে একাডেমি অফ ফাইন আর্টস এ 14 আর 15 নভেম্বর আমার 4টে নাটক থাকছে। ও হ্যাঁ, তো সেই জন্য, এবং দুটো নাটক আমি চাই তুমি খুব দেখো। হ্যাঁ, নিশ্চয়ই। একটা হচ্ছে আমার একটা সোলো নাটক মেডেয়া, আচ্ছা, দেখি। সেটা ইংরেজিতে, ওটা হয়নি এখানে। ও আচ্ছা আর আরেকটা নাটক হচ্ছে মাসাক্কালি, আচ্ছা। তো সেটাও খুব মজার। আচ্ছা। আর দুটো একদম ভয়ঙ্কর রকম ভিন্ন চরিত্র, মানে যদি একটা নর্থ পোল হয় অন্যটা সাউথ পোল, তো এইরকম তো দুটো চরিত্র, তাই সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। Naturally. আর পরপর এতগুলো কাজ করব, দুদিন ধরে 4টে নাটক। স্ক্রিপ্ট কি সব তোর লেখা? না, একটাও আমার লেখা না। 14 তারিখ আছে টিনের তলোয়ার, উৎপল দত্তের। আচ্ছা আর 15 তারিখ দুপুরে আছে চন্দনপুরের চোর, ওটা বাপির লেখা। মেডেয়াটা হচ্ছে ইউরিপিডিসের মেডেয়া। আর মাসাক্কালিটা যিনি যে ডিরেক্ট করেছে, এটা বাচ্চা মেয়ে আচ্ছা কন্যকা, তারই লেখা। ও আচ্ছা তারই লেখা এবং তারই নির্দেশনা। বাহ, তো খুবই মানে নানা রকম বিভিন্ন রকম চরিত্র করছি, তো বাহ। আমি সেইটা এর থেকে ভালো অভিনেত্রী আর কি চাইতে পারে। নানান ধরনের। সেইটাই। বাবার একটু দুঃখ ছিল হ্যাঁ, যে বাবা সবসময় কৌতুক হিসেবেই করেছেন। এইটা না, মানে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম একদিন, যেটা ভানু জেঠুকে নিয়ে যে বইটা রিলিজ হলো, তুমি যেতে পারলে না সেদিন, হ্যাঁ, গৌতম দা গিয়েছিল। হ্যাঁ, তো গৌতম দাদার সঙ্গে আমার এটা নিয়েই কথা হচ্ছিল যে এটা আমার বাবার কাছ থেকে শোনা, সেই জন্য আমি বলছি, কারণ আমার ভানু জেঠুর অভিনয় বিশ্লেষণ করার ধৃষ্টতা আমার নেই, আমি অত্যন্ত ক্ষুদ্র একজন, কিন্তু আমার বাবা যেটা বলে গেছে আমি সেটাই বলছি, যে এই এই যে দাগিয়ে দেওয়া হয় না কৌতুক অভিনেতা, ট্র্যাজেডি কুইন, এরকম নানা রকম সব তকমা জুড়ে দেওয়া হয়, কিন্তু একজন, হ্যাঁ, কিন্তু একজন অভিনেতা কিন্তু একজন অভিনেতা, সে সব রকম। আর বললো যে বাপি বলতো যে ভানু জেঠুর মানে ভানু জেঠু হচ্ছে জাত অভিনেতা, এটা বাপি বলেছে, আমি বলছি না, আমার বাবা বলে গেছে যে জাত অভিনেতা। কারণ ভানু জেঠু যেভাবে রিয়াকশন দিতে পারতো, ভানু জেঠুর রিয়াকশন, ভানু জেঠুর টাইমিং, ভানু জেঠুর কথার ওজন, মানে একজন অভিনেতা। তো আমি সেদিন গৌতম দাদাকে বলছিলাম যে একটা যারা আজকাল অভিনয় শেখায় বা করায়, তারা যদি এই ভানু জেঠু, রবি জেঠু, বাপি, এদের ক্লিপস দেখিয়ে ক্লাস নেওয়া যায়, তাহলে আমার মনে হয় পরবর্তী প্রজন্মে যারা অভিনয় করছেন খুবই উপকৃত হবে। তো সেইটাই আমার মানে সুতরাং ভানু জেঠু যদি এটা নিয়ে একটু দুঃখ পেয়ে থেকে থাকেন, সেটা তো জাস্টিফাইড বলে, সেই কারণ কিন্তু দিন জনগণেরও দোষ দেওয়া যায় না, কেন জানিস তো, কারণ আমার যেটা মনে হয় আর কি, হাসির বড় অভাব, তো নর্মাল হাসি, আর ওই রকম হাসি বডি ল্যাঙ্গুয়েজে বল বা যেরকম করে বল, সেটা তো আর হয় না। যেমন ওদের সময় না বোধহয় একটু বেশি পড়াশোনা করার দরকার ছিল, কারণ অনেক কৌতুক ছিল যেগুলো পড়াশোনা না জানলে হবে না, সাধারণ জীবনে না না। এবং আমি সেদিন একটা, আমি আর আমার ছেলে আমরা বসে বসে একটা শুনছিলাম, তো সেখানে মানে ভানু জেঠু খুব এমার্জেন্সি নিয়ে একটা খুব তির্যক মন্তব্য করেছে, কিন্তু যে এমার্জেন্সি নিয়ে জানে না, তখনকার সময় জানে না, সে তো ধরতে পারবে না। কিন্তু সেটা ভানু জেঠু এত অসাধারণ ভাবে বলেছেন, তাতে কিন্তু কেউ অফেন্ডেড হবে না, কেউ কিছু মনে করবে না, কিন্তু ভানু জেঠু পয়েন্ট অফ ভিউটা কিন্তু ঠিক রেখেছেন, সেইটাই আমার এটা ভীষণ ভালো লাগছিল। আমি তখন ভাবছিলাম যে আমি ছোটবেলায় এগুলো শুনে খালি হাসতাম বোকার মতো, মানে আমার বাপি মা তো এত মানে যাই বেরোতো আমার সব কিনে দিত আমাদের, আমি আর দাদা বসে বসে বাইরে ঘরে রেকর্ড চালিয়ে শুনতাম আর পা দুলিয়ে দুলিয়ে হাসতাম। মানে আমার এখনো সেই ছোটবেলাটা অনেকটা খুব সহজ একটা ছোটবেলা ছিল। তো এখন না এইগুলোর পেছনের ইয়েটা বুঝতে পারি, যেটা আমি ছোটবেলায় অত ওরকম ভাবে শুনিনি।
ছোটবেলায় যেহেতু তুই এর সঙ্গে জড়িত আছিস সেই জন্য আর কি। আর এখন ভীষণ ভালো লাগে, মানে মানে অন্য রকম ভাবে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই হয়, ধাপে ধাপে হ্যাঁ। বোঝা যায় তো, এখন বিশ্লেষণ করার সময়, হ্যাঁ তখন তো সেটাই। সেটা ছিল না, 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 হ্যাঁ, হ্যাঁ। শোনাটা। তো আমাদের এই দুজন বাবাকে নিয়ে, তোর বাবা খুবই গর্বিত, আমি আমার কাকুকে নিয়ে খুব গর্বিত, আর আমিও আমার জেঠুকে নিয়ে খুবই গর্বিত। তো কিন্তু দর্শক বন্ধুদের কাছে বলি, আমি আর মিছিল যদি গল্প করতে থাকি তাহলে বোধহয় আমাদের শেষ তো হবে না, অনেকটা সময় লাগবে, মানে দিন কেটে যাবে। তাই আজকের মতন বোধহয় এখানে ইতি টানতে হবে, কিন্তু আশা করছি আবার অদূর ভবিষ্যতে আমরা আবার দুজনে বসতে পারবো এবং আপনাদের আরো অনেক গল্প শোনাতে পারবো, মিছিল আজকে যেরকম শোনালো তার থেকে বেশি। হ্যাঁ, আমরা আরেকবার এটা করবো তাহলে, কারণ আজকে আমার তোমার সঙ্গে আড্ডা মেরে আমার খুব মজা লেগেছে, সুতরাং আমরা এটা আবার করবো। নিশ্চয়ই। হ্যাঁ, নমস্কার। নমস্কার।